1947 সালের 28শে সেপ্টেম্বর বাংলাদেশের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। তিনি গত 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। কিন্তু হঠাৎ করে কেনই বা তাকে পদত্যাগপত্র জমা করে দেশ ছাড়তে হয়েছে? তাহলে কি কোনো ষড়যন্ত্র? আসলে তিনি কোন ষড়যন্ত্রেরই বা শিকার হয়েছেন? শুধু কি কোটা আন্দোলন, নাকি মানুষের মনের মধ্যে বহুদিন ধরে পুষে রাখা নানান রকমের ক্ষোভ বিক্ষোভ? বন্ধুরা, আমি মুজিবুর রহমান। আজকের ভিডিওর এই পর্বতে আমি আলোচনা করব শেখ হাসিনা দেশ ছাড়তে কেন বাধ্য হয়েছেন, তিনি কোন ষড়যন্ত্রের বলি হয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন ছাত্রদের কোটা আন্দোলন, যা কিনা মুক্তিযোদ্ধাদের 30% সংরক্ষণের জন্য। আর ছাত্রদের এই কোটা আন্দোলন শুরু হয়েছিল 2018 সালের প্রথম দিকে। তৎকালীন হাসিনা সরকার পরিস্থিতির চাপে পড়ে এই কোটা আন্দোলনকে সম্পূর্ণরূপে ভেঙে বাতিল করে দেন। শুধু মুক্তিযোদ্ধা কোটা নয়, সমস্ত কোটাই তিনি বাতিল করে দেন। তারপর থেকে মোটামুটি সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু গত 5ই জুন বাংলাদেশের হাইকোর্ট আবার এই কোটা ফিরিয়ে আনে। এরপর থেকে টানা 2 মাস ধরে চলছে ছাত্রদের আন্দোলন। আন্দোলনের শুরুর দিকে, অর্থাৎ প্রথমের দিকে, বিষয়টা একেবারেই সিম্পল ছিল, মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করে দিত। কারণ মুক্তিযোদ্ধার কোটায় মুক্তিযোদ্ধা নয়, তার নাতি নাতকুড়িরা বর্তমানে চাকরিরত অবস্থায় আছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বিতর্কিত মন্তব্য, মুক্তিযোদ্ধাদের নাতি নাতকুড়িরা চাকরি করবে না তো কি রাজাকারের নাতি নাতিনরা চাকরি করবে? এতদিন ধরে যে মানুষটার মুখের দিকে তাকিয়ে তারা বসেছিল, আজকের সেই মানুষটি তাদের প্রতি এত উদাসীন। কিন্তু এরপরও সরকার ভুল করতে থাকে। ছাত্রদের উপর গুলি চালানো, লাঠিচার্জ, দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ, তুলে আনা, রাস্তায় দাঁড় করিয়ে মোবাইল চেকিং করা, কোনো কিছুই বাদ যায়। যে সমস্যা প্রথমে শুরুর দিকেই একটি আলোচনা সাপেক্ষে মিটিয়ে দেওয়া যেত, সেই সমস্যাটাকে এমন একটি বিশাল আকার দিয়েছে হাসিনা সরকারের ওভার কনফিডেন্স। 1981 সালে বাংলাদেশে ফিরে আসেন শেখ হাসিনা। সে সময়ে বাংলাদেশের মিলিটারি জেনারেল এরশাদের শাসন চলছিলেন। মিলিটারি শাসন বন্ধ করতে সে সময় রাজপথে নেমে আন্দোলন করেছিলেন। আজকের যে আন্দোলনকারীদের উপরে তিনি গুলি করেছেন, একটা সময় তিনি কিন্তু আন্দোলন করেই তবে ক্ষমতায় এসেছেন। আর সেই সময় থেকে তিনি হয়ে ওঠেন বাংলায় গণতন্ত্রের জাতীয় প্রতীক। 1996 সালে ভোটে জিতে প্রথমবারের মতো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন। এই সময় মাত্র দুটো কাজ করে বাংলাদেশের মানুষের মনের মধ্যে বিরাট আকারের একটি জায়গা করে নিয়েছিলেন শেখ হাসিনা। এক, বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গার জল চুক্তি। 2, চট্টগ্রামে সেই সময়ে যে ইনসার্জেন্সি চলছিল তার বন্ধ করে দিয়েছিলেন। এই দুটো কারণে বাংলাদেশের মানুষের মনের মধ্যে শেখ হাসিনা একটি অন্যরকম জায়গা করে নেন। আর তার সাথে সাথে তিনি নিজে নানান রকম দুর্নীতিতে জড়িয়ে যান। একটা সময় বাংলাদেশের এমন একটি ব্যাপার ছিল, আওয়ামী লীগের সাধারণ একটি নিচু তলার প্রেসিডেন্ট হলে তার একটা অনেক রকম মূল্য, বা সে রাজার মতো চলতে থাকতো। এবং শেখ হাসিনার কাছাকাছি যত মানুষজন ছিল এবং তার আত্মীয় স্বজন, সমস্ত মানুষ বিরাট বিরাট পদ নিয়ে বসে থাকতো এবং খুব সহজেই চাকরি বাকরি পেয়ে যেত। আর এই রকম নানান কারণে বাংলাদেশের মানুষ প্রতি মুহূর্তে তার প্রতি বঞ্চনা এবং তার প্রতি ক্ষোভ বিক্ষোভ তৈরি হতে থাকে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, তাই এই দেশে সরকারের পাশাপাশি অপোজিশন দলটি থাকাটাই স্বাভাবিক। কিন্তু শেখ হাসিনা দুর্নীতির আশ্রয় নিয়ে এবং তাদের চেলাচামুন্ডা এবং তার সমস্ত লয়লাস্করদের নিয়ে পরিবেশটা এমনভাবে গড়ে তুলেছিলেন যে অপোজিশন কোনো দলের কোনো লোক, কোনো নেতা, কোনো মানুষ যদি কোনো মুখ খুলতো বা কোনো প্রতিবাদ করতো, তাদেরকে গুম করে দেওয়া হতো। এই রকম ঘটনা অনেক ঘটেছে যে সাধারণ মানুষ যদি কোনো প্রতিবাদ করে, তাদের বিরুদ্ধে পুলিশ সাধারণ ড্রেসে এসে বাড়ি থেকে তাদের রাত্রিতে তুলে নিয়ে যেত এবং তাদেরকে গুম করে দেওয়া হতো। এরকম অসংখ্য গুম করে দেওয়ার ঘটনা আছে। সেই সমস্ত কারণ রাগে, ক্ষোভে, বিক্ষোভে, আর এই কোটা আন্দোলনের একটা ইস্যু, এইখান থেকে মানুষ নানা রকম ক্ষোভ বিক্ষোভ সমস্ত কিছু উজাড় করে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একটি জোরালো আন্দোলন বা মুভমেন্ট শুরু করে। 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত 600 জন মানুষ গুম হয়েছেন, অর্থাৎ নিখোঁজ হয়েছেন। হাসিনা সরকারের পুলিশ এবং তাদের রাজনৈতিক দলের কর্মীবৃন্দ নিরপরাধ মানুষ, নির্দোষ মানুষ যারা সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন, প্রতিবাদ করেছেন, তাদেরকে তুলে নিয়ে গুম করেছেন, তাদেরকে প্রাণে মেরে দিয়েছেন। একবার ভাবুন তো,
পাবলিশড অর্থাৎ প্রকাশিত করা সংখ্যা যদি 600 হয়, তাহলে পাবলিশড না করার সংখ্যা কত? হাসিনা সরকারের সামনে যে সমস্ত বাধা আসছে, তার মধ্যে সব থেকে বড় বাধা হচ্ছে এই ছাত্র আন্দোলন। প্রথমের দিকে হাসিনা সরকার ভেবেছিলেন যে প্রতিবারের মতো এবারেও তাদের প্রশাসনিক ক্ষমতা অর্থাৎ পুলিশ ফোর্স, আর্মি ফোর্স ইত্যাদি নানান প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে তাদের এই আন্দোলনকে থামিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে এই ছাত্রদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা করেন এবং তাদের সঙ্গে যোগ দেন, থাকলো না। পরে এই আন্দোলনটা ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলনের রূপ নিয়েছে। বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবীদের মতে এই আন্দোলনের পিছনে কোনো রাজনৈতিক বৈদেশিক কোনো শক্তি কাজ করেছে। শেখ হাসিনার দুর্নীতির ভাগ এতটাই বেড়ে গিয়েছিলেন, যার কারণে মানুষের মনের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা একটা ব্যাড এফেক্ট জমতে জমতে মানুষ তাদের প্রতি এতটাই রাগান্বিত, এতটাই ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েছিলেন, তারা ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা আন্দোলনের সঙ্গে সাথ দিয়ে এই আন্দোলনটাকে গণ আন্দোলনে পরিবর্তন করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আজকের এই ভিডিওটির মূল যে সারাংশ, সেটি থেকে এটা বলা যায়, হাসিনা তার নিজের কর্মকাণ্ডের এবং তার দুর্নীতির কারণে মানুষের কাছে তার গুডউইল নষ্ট করেছে এবং বহুদিন ধরে মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, তার কর্মকাণ্ডের কারণেই তাকে 5ই আগস্ট পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন। আপনাদের সাহায্য সহযোগিতা আমার একমাত্র কাম্য। আপনারাই উৎসাহ দিলে, আপনারাই যদি হেল্প করেন, আপনারা যদি সাহায্য করেন, তাহলে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে উপস্থিত করতে পারবো, অর্থাৎ প্রেজেন্ট করতে পারবো। আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টপিকে, অন্য কোনো কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন।